সবাইকে স্বাগত জানাচ্ছি রোড টু সাকসেস 15 বিলবোর্ডসের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় অধ্যায় 7, আত্মনিয়ন্ত্রণ বিগত 30 বছরের আবিষ্কৃত ব্যক্তিগত উপলব্ধি। প্রায়ই আমাকে নিজের মধ্যে একটা কথার মুখোমুখি হতে হয়, বাস্তবতা ছেড়ে গিয়ে যদি আমি বসবাস করতে পারতাম তবে অবশ্যই তা করতাম। ব্যক্তিগতভাবে একেবারে সত্যি যে বলছি তাও কিন্তু নয়। জীবনের ইতিপূর্বে ঘটে গেছে যা তার সব কিছুর পরিবর্তন আমি করতে পারবো। যদি তা করার সুযোগ পাই তবে পেতে পারি শুধুমাত্র কল্পনার রাজ্যে। এমন তো নয় যে জীবনে কোনো ভুল আমি করিনি। প্রকৃতপক্ষে আমার মনে হয় গড়পড়তা মানুষের চেয়ে আমি আরও বেশি ভুল করেছি। তবে ভুলগুলোর বাইরে একটা ব্যাপার বেরিয়ে এসেছে যেটা আমাকে সত্যিকারের সুখী বানিয়েছে এবং হাতের কাছে পাওয়া সুযোগ অন্যের জন্য ছেড়ে দিয়ে আরও বেশি আনন্দিত করেছে। মনে হয় ক্ষতি নিহিত থাকে সেই ব্যাপারটাকে ভালোবেসে যা অর্জিত হয়নি, সেই ক্ষমতা যা এখনও অর্জিত হয়নি, সেই স্বার্থবাদী প্রতিভা যা ব্যবহারে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, যা দুঃখ দুর্দশা কমিয়ে আনে। আর এগুলোই আমাকে বাঁচিয়ে রাখে, আমাকে পরের বছরটা বেঁচে থাকতে অনুপ্রাণিত করে। আমি অনুপ্রাণিত হই এটা ভেবে যে প্রতিটি ব্যর্থতার মাঝেই রয়েছে বড় কোনো শিক্ষা, আর সফলতা অর্জনের আগে তথাকথিত একটা না একটা ব্যর্থতা তো থাকাই সমীচীন। আমি নিশ্চিত এটা ভেবে যে মানুষের এগিয়ে যাওয়ার পথে বাধা আসবে, আর এটা হলো প্রকৃতিরই নিয়ম। আর তাই মানব জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা আসে একেবারে এক বাধার সম্মুখীন হয়ে আবার তা উতরে যাওয়ার মাধ্যমে। আমি বিশ্বাস করি প্রকৃতি মানুষের এগিয়ে যাওয়ার পথে বাধা তৈরি করে রাখে, ঠিক যেমন প্রশিক্ষক তার ঘোড়াকে লাফ শেখানোর জন্য সামনে উঁচু উঁচু বাধা তৈরি করে রাখে। আজ আমার জন্মদিন। ব্যর্থতায় পড়ে গিয়ে জীবনে কি শিক্ষা পেয়েছি তা আমার পাঠকদেরকে জানিয়ে দিলে আমার জন্মদিনটাকে সবচেয়ে ভালোভাবে উদযাপন হবে বলে আশা করছি। আসুন আমার সবচেয়ে পছন্দের বিষয় দিয়ে শুরু করা যাক। আমার বিশ্বাস মানুষ তার জীবনে প্রকৃত সুখের অভিজ্ঞতা লাভ করে শুধুমাত্র অন্যকে সুখী করার মাধ্যমে। কাকতালীয় হলেও সত্য যে 25 থেকে 35 বছর বয়সটা সবচেয়ে অস্থির সময়, আর তাই এই সময়ের মানুষগুলোকে সঠিক সুখের সন্ধানের জন্য আমি সাহায্য করার জন্য অঙ্গীকারাবদ্ধ হলাম। তবে আমি এটা বিশ্বাস করি না যে এটা শুধু কাকতালীয়, এটা এর চেয়ে বেশি কিছু। আমার মতে এটা এই মহাবিশ্বের দিনের আলোর মতোই সত্য ব্যাপার। আমার অভিজ্ঞতা বলছে কোনো মানুষ দুঃখের বীজ বপন করা ছাড়া কিছুতেই সুখের ফল পেতে পারে না। কয়েক বছরের কঠিন সাধনা আর অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত যে একজন ব্যক্তিকে যতই ভালো করে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হোক না কেন, তারপরও সে বারবার ফিরে আসবে, হোক কাজটা শুধুমাত্র একটা মাথা খাটানো বা সামান্য কোনো কাজ, যদিও তাকে কাজের চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া হয়। অর্থনৈতিক দিক থেকে হিসেব করে পৃথিবীর ইতিহাসের কঠিন সত্যগুলোর মধ্যে একটা সত্য আমি জেনেছি, আর তা হলো যদি সেবাদানকারীকে নিশ্চয়তা দান করা হয় যে তার সেবার মূল্য কাজ শেষ হওয়ার পরেই পেয়ে যাবে, তবে সে আরও বেশি ও উন্নত সেবা প্রদানে উৎসাহিত হবে। তবে পারিশ্রমিক প্রদানের পূর্ব পর্যন্ত একটা প্রশ্ন তো থেকেই যায়, আসলেই কি তাকে তার প্রকৃত সেবার চেয়ে বেশি পারিশ্রমিক প্রদান করা হবে কি না। পারিশ্রমিক যাই হোক, প্রতিটা কাজে এই অভ্যাসটাকে ঢুকিয়ে দিলে লক্ষ্যের দিকে আরও অনেক দূর এগিয়ে যাবে। এমন অনেক ব্যাপার আমি এখানে উল্লেখ করিনি, তার মধ্যে অন্যতম হলো আর্থিক সফলতা এনে দেবে। তবে এই আর্থিক সফলতা আমাদের সহকর্মী বা কর্মীদের দ্বারা অঙ্গীকারাবদ্ধতাকে মান্য না করলে তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার চেয়ে আরও কম গুরুত্বপূর্ণ। আঘাতের বদৌলতে আঘাত করার অভ্যাসটা হলো আমাদের দুর্বলতা, কারণ এটা অধঃপতনগামী এবং যারা এর চর্চা করে তাদের কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে খুবই ক্ষতিকর। আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলোর মধ্যে একটা হলো আত্মনিয়ন্ত্রণ। একজন মানুষ যতক্ষণ না আত্মনিয়ন্ত্রণ করতে শিখতে পারবে ততক্ষণ পর্যন্ত সে অন্য কারো প্রতি প্রভাব বিস্তার করতে পারবে না। একটু থেমে বিবেচনা করে দেখুন, পৃথিবীর মহান ব্যক্তি তারাই হয়েছেন যারা নিজেদের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন। শ্রেষ্ঠ ব্যক্তিরাই আমাদের পৃথিবীর সবচেয়ে সঠিক দর্শনটা শিখিয়ে গেছেন। যেমনটা এ গোল্ডেন রুলে বলা হয়েছে, শুধুমাত্র ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণের মাধ্যমেই তারা মহান হয়েছিলেন।
কঠোর পরিশ্রম, ন্যায় বিচার, সঠিক পরিকল্পনা এবং আগামী দিনের জন্য অতিরিক্ত কাজ না করলে আমি কখনো বিজিত হতে পারতাম না। আমি কঠিন দুঃখ, কষ্ট ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজেকে দক্ষ করেছি। শুধুমাত্র শরীরকে নয়, আমার আত্মা ও মনকে প্রশিক্ষিত করতে হয়েছে। থিওডর রুজভেল্ট এ কথাগুলি বলেছেন। আমি নিশ্চিত মানুষের স্বাভাবিক আচরণের পরিবর্তন বা পুরো পৃথিবীকে ঢেলে সাজানোর পুরো দায়িত্ব কাঁধে এমন ধারণা নিয়ে জীবন শুরু করা মানে তার জন্য সবচেয়ে বড় ভুল। আমার বিশ্বাস, কোনো বাধা না পেলে, প্রকৃতিকে নিজের প্রয়োজনে নিজের কাজে লাগানোর জন্য প্রকৃতির স্বাভাবিক গতিবেগ বিনষ্ট না করলে প্রকৃতি তার নিজস্ব গতিতে সদা পরিবর্তিত হবে। এমন ধারণা পোষণ করা শুধুমাত্র অযৌক্তিক চিন্তাধারা ছাড়া আর কিছুই নয়। শুধুমাত্র নিজের সন্তুষ্টির জন্য আমাকে শিখতে হয়েছে, যিনি সামান্য কারণে অকারণে তার সহকর্মীদের সাথে অনুভূতির প্রকাশ করেন, জীবনে গঠনগত কোনো উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে পারেন না, এটি জীবন গঠন করার পরিবর্তে আরও পিছিয়ে দেয়। এই ম্যাগাজিনটার সম্পাদনা যখন শুরু করেছিলাম তখন আমার জীবন সম্পাদকীয় পাতায় ব্যয় করার জন্য শপথ নিয়েছিলাম, যাতে করে নষ্ট বা ধ্বংস হয়ে যাওয়া কোনো জিনিসকে নতুন করে সাজিয়ে তুলতে পারি। অন্য কিছু নয়, শুধুমাত্র আমার 36 বছরের এই ম্যাগাজিনে সময় ব্যয় আমাকে সফল হিসেবে প্রমাণিত করেছে, যা আমার জীবনে সত্যিকারের সুখ এনে দিয়েছে। ম্যাগাজিনের প্রথম সংস্করণ প্রকাশিত হওয়ার সেই প্রথম দিন থেকেই সফলতা আমার দরজায় এসেছে, যেমনটা আমি আশাও করিনি। শুধুমাত্র যে আর্থিক সফলতা এসেছে তা নয়, বরং সুখ পাওয়া যায় এমন সফলতা আরও বেশি এসেছে, যার কারণে আরও অনেক বেশি সুখী হতে পেরেছি। বহু বছরের অভিজ্ঞতায় আমি বুঝতে পেরেছি, একজন মানুষ যদি তার কোনো শত্রুর বা পক্ষপাত দুষ্ট কোনো ব্যক্তির কথা শুনে তারই কোনো সহকর্মীর উপর কোনো ধরনের পদক্ষেপ নেয়, তবে এটা হবে তার নিজের ব্যক্তিত্বের দুর্বলতা। একজন মানুষ কখনো দাবি করতে পারবে না যে সে তার সত্যিকারের আত্মনিয়ন্ত্রণ করতে পারে বা অন্য কারো প্রভাব থেকে মুক্ত হয়ে শুধুমাত্র তার নিজের জ্ঞানের ব্যবহার করে তার সহকর্মীদের মতামতের সত্যিকারের গুরুত্ব দিতে পারে। আমাকে প্রচণ্ড ক্ষতিকর ও ধ্বংসযোগ্য আর একটা স্বভাব থেকে উতরে যেতে হয়েছে। এটা হলো এমন কারো প্রতি আমার নিজেকে প্রভাবিত করা, যিনি সবসময় দলাদলি এবং কুসংস্কারের বিরুদ্ধে। বারবার ভুল করার মাধ্যমে আমি একটা বিষয় জানতে পেরেছি, কোনো কারণ বা অকারণে সহকর্মী বা কর্মীদের গালিগালাজ করা, এমন ভুল করে ব্যক্তিগত কোনো লাভ বা উপকার হয়েছে বলে মনে পড়ছে না, যার কারণে আমি সত্যিকারের সন্তুষ্টি এসেছে বলে মনে হচ্ছে না। আর তাই আমার এমন অভিজ্ঞতা হয়েছে, আমাকে সব সময় মুখের ভাষা মার্জিত রাখতে হবে। আমার সহকর্মী বা কর্মীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। প্রতিশোধ নেওয়ার নিয়মকানুনগুলো জানার পর শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করা, এ স্বাভাবিক আচরণটা আমাকে কাঁটা দিয়ে কাঁটা তোলার ন্যায়, অর্থাৎ হয় কথা দিয়ে না হয় কোনো কার্যপ্রক্রিয়ার মাধ্যমে শিখতে হয়েছে। এই বাজে কাজটা করতে আমি দক্ষ নই, তবে ব্যাপারটা জয় করতে পারা অত্যন্ত ভালো সূচনা বলা যেতেই পারে। আমার অভিজ্ঞতা বলছে, দুনিয়াতে জন্ম দেওয়া অধিকাংশ মানুষই জন্ম থেকে সৎ, আর যাদেরকে আমরা সৎ বলি তারা কোনো পরিস্থিতির শিকার হয়ে এমনটা হয়েছে যে পরিস্থিতিতে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। সহকর্মী বা কর্মীরা তাকে যে মর্যাদা দিয়েছে তা ধরে রাখতে চেষ্টা করা একজন মানুষের স্বাভাবিক চিন্তাধারা, আর এই চিন্তাধারা নিয়ে ম্যাগাজিন সম্পাদনা করতে পারা অত্যন্ত সম্মানজনক এক উৎস বলে মনে হচ্ছে। আমি নিশ্চিত, যদিও পত্রিকার বরাতে বহু মানুষকে কঠিনভাবে আঘাতের অভিজ্ঞতা সহ্য করতে হয়, তবুও প্রত্যেক মানুষকে এ তীব্র পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হবে। জীবনে একবার হলেও ভাগ্যকে মেনে নিতে হয়, কারণ এ পরিস্থিতির মুখোমুখি হওয়ার মাধ্যমে সে জানতে পারবে তার পথ চলার সত্যিকারের বন্ধু কারা। তারাই সত্যিকারের বন্ধু যারা তার এই কঠিন পরিস্থিতির সময় নিজেকে আড়াল করে রাখে না। মানুষের আচরণের প্রকৃতির মধ্যে ছোটোখাটো মজার কিছু বৈশিষ্ট্য আমি জেনেছি। যেমন কোনো মানুষ যদি কাউকে তার প্রতি আকর্ষিত বা প্রভাবিত করতে পারে, তবে তার চারিত্রিক বৈশিষ্ট্যের প্রায় সবটাই সঠিকভাবে সে বিচার করতে পারে। পুরনো সেই শতসিদ্ধ কথাটা, তাকেই চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারীদের মধ্যেই বন্ধুত্ব হয়, একেবারেই পরীক্ষিত সত্য দর্শন। যেমনটা বলা হয়ে থাকে, পৃথিবীতে এই আকর্ষণের নিয়মের মাধ্যমে একটা নির্দিষ্ট জায়গায় সব সময় সকলকে আকর্ষিত করে আসছে, যাকে বলা হয় প্রকৃতি।
একজন বিশিষ্ট গোয়েন্দা একবার আমাকে বলেছিলেন, সন্ত্রাসীকে খুঁজে বের করতে, যারা দেশের প্রচলিত আইন ভঙ্গ করেছে তাদেরকে খুঁজে বের করতে এই আকর্ষণ নীতিই তার প্রধান হাতিয়ার। একজন মানুষের কাছ থেকে আমি শিখেছি যিনি জনগণের সেবক হওয়ার জন্য আকুল হয়ে থাকেন, আর তাই তাকে অবশ্যই অনেক বেশি ত্যাগী হতে হয় এবং তারই সহকর্মীর থেকে বিশ্বাস না হারিয়েও সমালোচনার তোপে পড়তে হয়। এমন একজন প্রতিনিধিকে খুঁজে পাওয়া যাবে না যিনি খুব কাছের মানুষের কাছ থেকে আখের গোছানোর জন্য চেষ্টা করেননি, আর তাদের কাছ থেকে তিনি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ জনপ্রতিনিধিরা শুধুই যে তার সেবার সময়ই অনেক বেশি বিদ্বেষের শিকার হয়েছেন তা নয়। এমন বিদ্বেষ যে যার জন্য বর্তমানেও অনেক ভালো প্রতিনিধি তাদের পদও হারাচ্ছেন, বরং এই বিদ্বেষের জন্য তাদের জীবন প্রদীপও নিভে গেছে। অনেককে ক্রুশে ঝুলিয়ে বর্ষা দিয়ে তার দেহকে ক্ষতবিক্ষত করে, মুখে প্রচণ্ড রকমের আঘাতের পর আঘাত করে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তবুও তার শেষ কথাগুলো অনুসরণ করার এক উজ্জ্বল প্রমাণ দিয়ে গেছেন। এর মধ্যে কিছুটা এমন, স্রষ্টা তাদেরকে ক্ষমা করুন, কারণ তারা জানে না তারা কি করছে। চোখের সামনে সহকর্মী বা কর্মীদের কোনো ভুল দেখলে যখন ক্রোধে রক্ত আমার মাথায় উঠে যায়, তখন শ্রেষ্ঠ সেই দার্শনিকের কথা মনে করে সহিষ্ণু হই এবং ধৈর্য ধারণ করি। শ্রেষ্ঠ দার্শনিকেরা পীড়নদানকারীদের দিকে তাকাতেন, যারা নিরপরাধ তাকে এমন নিষ্ঠুর আচরণের মধ্যে পড়েও তাদের সুখের জন্য প্রার্থনা করে গেছেন। অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে মানুষ একটা সুযোগ পাওয়ার জন্য আঙুল নিজের দিকে না ঘুরিয়ে পৃথিবীকে দোষারোপ করে, তাদের নাম এ শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে কদাচিৎই দেখা যায়। সফলতার জন্য একটা সুযোগ হলো সেই বিষয় যা প্রত্যেক মানুষ নিজের জন্য নিজেই সৃষ্টি করে নিতে হয়। নির্দিষ্ট কোনো কিছুর জন্য সংগ্রামী না হলে কোনো ব্যক্তি এ পৃথিবীতে ভালো কিছু অর্জন করার বা এমন কোনো কিছুর যোগ্য হতে পারে না যা অন্য সবাই খুব মর্যাদার চোখে দেখে। সংগ্রামী না হলে খুব সহজেই একজন ব্যক্তি দারিদ্র্য, দুঃখ, কষ্ট আর ব্যর্থতায় পর্যবসিত হতে পারে, কিন্তু ঠিক তার বিপরীত হলে তিনি অবশ্যই অধিকার আদায় করে নিয়ে তৈরি থাকবেন। আমরা বলছি তার অধিকার, এ কথাটা লক্ষ্য করুন। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অধিকার হলো তার কাজের বিনিময় পাওয়া, এবং একটা ব্যাপার মনে রাখা খুব একটা খারাপ বুদ্ধি বলে মনে হয় না, আর তা হলো সেই অধিকারের প্রকৃতি হবে ঠিক সে সেবার বিনিময়ে যে পুরস্কার চায়। আমার মতে একজন মানুষের সঠিক মূল্যায়ন করা যাবে একটা পরীক্ষার মাধ্যমে। তাকে প্রচুর পরিমাণে সম্পদ দিয়ে দেখতে হবে যে সে এ সম্পত্তি দিয়ে কি করে। সম্পদ তার জন্য আশীর্বাদ হবে যারা সেগুলোকে গঠনগত কোনো কাজে লাগায়। এটা কোনো দারিদ্রতা নয় যে একজন মানুষের সম্পদের প্রয়োজন, যে সম্পদের ক্ষমতা কিনে নিয়ে আসে, কারণ ক্ষমতা এবং সম্পদ কখনো স্থায়ী হয় না। সত্যিকারে বলছি, দারিদ্রতা নিয়ে জন্মগ্রহণ করা আমার ভাগ্য। আর যখন পরিণত বয়স হলো, তখন সম্পদশালী মানুষে পরিণত হলাম। এভাবেই প্রকৃতির দুই মেরুর দুটো দিকের সাথে আমার ভারসাম্য সৃষ্টি হয়েছে। আমি জানি জীবনের অতীব প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়ার জন্য বেশি টাকা পয়সার প্রয়োজন নেই, কিন্তু আমার আরও বেশি সম্পদের আকাঙ্ক্ষা রয়েছে, যাতে করে এটা দেখতে পারি যে বেশি সম্পত্তি কি আমাকে আমার আশপাশের মানুষগুলোকে সেবা করা থেকে বঞ্চিত করছে কিনা। আমার অভিজ্ঞতা বলছে মানুষের দ্বারা সম্ভব এমন কাজ একজন সাধারণ মানুষও করতে পারে, শুধুমাত্র মানব মস্তিষ্ক কাজে লাগিয়ে। মানব মস্তিষ্ক শ্রেষ্ঠ যে কাজটা করতে পারে তা হলো কল্পনা করা। তথাকথিত বুদ্ধিমান মানুষ তিনি, যিনি একটা নির্দিষ্ট কিন্তু তার মাথার কল্পনা শক্তির মাধ্যমে, শারীরিক ভঙ্গিমার মাধ্যমে সেটাকে বাস্তবে পরিণত করেন। এমারসন বলেন, একজন মানুষ তখনই মুক্ত এবং উৎফুল্ল অনুভব করতে পারেন যখন তিনি তার মনকে কোনো একটা কাজের কথা বলে এবং তা নির্বিঘ্নে করতে পারেন। কিন্তু তার মন যখন একটা কাজ করতে বলে আর তিনি তা করার সুযোগ না পান, তখন তিনি সে কাজে প্রশান্তি পান না। বিগত 30 বছরে সব কিছুই, এমনকি এর চেয়েও বেশি কিছুর অভিজ্ঞতা আমার হয়েছে, কিন্তু এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে অভিজ্ঞতা আমার হয়েছে সেটা পুরনো একটা সত্য ঘটনা যা অতীত সকল দার্শনিকরা আমাদেরকে বলে গেছেন, আর তা হলো সত্যিকারের সুখ কোনো কিছু পাওয়ার মাধ্যমে আসে না, আসে অন্য কারো জন্য কিছু করতে পারলে।
এই সত্যটা তখনই একজন মানুষ মেনে নিতে পারবেন যখন তিনি নিজে তেমন অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন। বহু উপায় আছে যার মাধ্যমে হয়তো আমি সবচেয়ে সুখী হতে পারতাম, যেমন কাজের বিনিময়ে পুরস্কার বা এই ম্যাগাজিনের সম্পাদনা করেও সুখী হতে পারতাম, কিন্তু অন্তর থেকে বললে এ সুখটা আমি আবিষ্কারও করিনি বা এমন সুখ জীবনে যে পাবো তারও আশা করিনি। একটা ব্যাপার আমি সব সময় ভেবে থাকি যে কোন কাজটা আমাকে সর্বশ্রেষ্ঠ সুখী করেছে। বিশ্বাস করুন, এই যে সামান্য বাদামি রঙের মলাটের ভেতরে মানুষের জন্য যে সুখ আর উচ্ছ্বাস রয়েছে, এই সেবাটা মানুষের জন্য করতে পেরেই আমি সবচেয়ে সুখী হয়েছি। আমার বিশ্বাস জীবনের সবচেয়ে বেশি সুখী সময়টা অভিজ্ঞতা অর্জন করেছি কয়েক সপ্তাহ আগে, যখন টেক্সাসের ডালাসে ছোট একটা সেন্টার থেকে সামান্য কিছু প্রয়োজনীয় জিনিস ক্রয় করছিলাম। আমার জন্য একটা যুবক অপেক্ষা করছিল। সে একটু বেশি সামাজিক, বাচাল প্রকৃতির এবং চিন্তাপ্রবল ধরনের যুবক। সে বলছিল তাদের সেই স্টোরে কি চলছে। অনেকটা পর্দার আড়ালে হওয়া ভ্রমণ বিষয়ক, যেমনটা সে বলেছিল। তার স্টোর ম্যানেজার তাদের সকলকে খুব খুশি করছে, যেমনটা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আমাদেরকে 1 বছরের জন্য নেপোলিয়ন হিলের ম্যাগাজিনের সাবস্ক্রিপশন ফ্রি দিয়েছেন। না, সে তো জানে না আমি কে। স্বাভাবিকভাবেই আমি জিজ্ঞেস করেছিলাম, কে এই নেপোলিয়ন হিল যার সম্পর্কে সে বলছে? চেহারার মধ্যে একটা বিস্ময়ে ভরা ভাব ফুটে উঠেছিল তার। সে আমাকে পাল্টা জিজ্ঞেস করলো, আপনি বলতে চাচ্ছেন নেপোলিয়ন হিল কে? সে আমাকে পাল্টা জিজ্ঞেস করলো, আপনি বলতে চাচ্ছেন নেপোলিয়ন হিলকে তা আপনি জানেন না? আমাকে স্বীকার করতে হয়েছিল নামটা কিছুটা পরিচিত বলে মনে হচ্ছে, কিন্তু যুবককে আমি জিজ্ঞেস করেছিলাম এমন কোনো কারণে তার স্টোর ম্যানেজার প্রত্যেক কর্মীদেরকে 1 বছরের সাবস্ক্রিপশন ফ্রি দিয়েছেন। জবাবে সে বলল, এই ম্যাগাজিন 1 মাসের ব্যবধানে আমাদের স্টোরকে শ্রেষ্ঠ স্টোরে পরিণত করেছে। স্টোরের একজন শ্রেষ্ঠ কর্মীতে পরিণত করেছে তাকে, এবং আমাদের মালিক বলেছেন যদি এমনটা এই ম্যাগাজিনের কারণে হয়ে থাকে তবে তিনি তাদের সকলকে এটা পড়তে দেবেন। যখন আমি ওই যুবকের সাথে হাত মেলাতে গিয়ে আমার পরিচয় দিয়েছিলাম, এতে তখন যে সুখ পেয়েছিলাম সেটা অহংকার বোধ থেকে নয়, বরং গভীর আবেগ থেকে, যা প্রত্যেক মানুষকে শিহরিত করে তোলে যখন সে জানতে পারে যে তারই কর্ম অন্য কাউকে আনন্দ দিয়েছে। আমি সব সময় বলে থাকি মানুষের প্রতিনিয়ত আত্মবিশ্বাসের উন্নতি করা উচিত, আর সেজন্য তাকে নিজের ভালো গুণগুলো সকলের সামনে তুলে ধরতে হবে, এবং আমি প্রমাণ দিতে পারি যেটার প্রচার করছি তার চর্চা আমি করছি। আর যদি আমার একজনও দর্শক থাকতো যখন দ্য সানডে ইভিনিং পোস্টে প্রচারিত হতো, যেটা আমি এই ম্যাগাজিনের মাধ্যমে মাসব্যাপী প্রচার করতে পেরেছিলাম, তবে আমি আরও 5 বছরের মধ্যে আরও এমন প্রভাবিত করতে পারতাম। এই গোল্ডেন রুলের ভিত্তিতে এর দ্বারা যে কাজগুলো হতো সেগুলো অন্য সকল পত্রিকা বা ম্যাগাজিন মিলে 10 বছরে যা করেছে তার চেয়ে বেশি হতো। ইংলিশ শ্রমনেতা ক্লাইনিস বলেন, শ্রম ও রাজনৈতিকভাবে বিশাল আবির্ভূত ক্ষমতা যেগুলো কর্মীদের হাতে রয়েছে সেগুলো যদি ব্যবহৃত হতে পারে যে কোনো সময়, শ্রমশক্তি যদি নিজেদের পুরো জাতির নিয়ন্ত্রক হিসেবে ভাবে, তবে এ যাবৎকাল পর্যন্ত তাদের মধ্যে যে শ্রেণী ব্যবধান ছিল সেটা নিয়েও ভাবতে হবে। ডিসেম্বরে আমাদের গোল্ডেন রুলের প্রথম বছরের শেষ নির্দেশ করছে, এবং আমি জানি এটা কোনো অসাড় আচরণ হবে না যখন আমার পাঠকদেরকে বলবো যে বীজ আমরা এই কয়েকটা পৃষ্ঠার মধ্যে বিগত 12 মাস বুনেছি এবং বড় হতে দিয়েছি, সেগুলো এখন আমেরিকা, কানাডা আর পৃথিবীর আরও কিছু দেশে ছড়িয়ে দিতে চাচ্ছি। তবে শ্রেষ্ঠ দার্শনিক, শিক্ষক, বুদ্ধিজীবীরা এবং ব্যবসায়ীরা আমাদের জন্য শুধুমাত্র তাদের মন থেকে প্রার্থনা করবেন তা নয়, বরং তারা বেরিয়ে পড়বেন আমাদের সাবস্ক্রিপশন জোগাড় করার জন্য, যাতে করে আমাদের কল্যাণ হয় আর উৎসাহিত হতে পারি, যেটা সবসময় প্রার্থনা দ্বারা সিক্ত হচ্ছে। সম্পাদক যদি সুখী হয় তবে কি বেশ বিস্ময়কর দেখাবে? এমনও মানুষ আছেন যাদের পার্থিব সম্পত্তি এ লেখকের চেয়ে অনেক গুণ বেশি আছে, যারা তাদের এমন 36 বছরের অভিজ্ঞতা স্মরণ করতে পারে, কিন্তু আমি তাদের সকলকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারি যে তারা তাদের কাজের মধ্যে যে সুখ পেয়েছেন তার থেকে অনেক বেশি সুখ আমি পেয়েছি। তবে এই ব্যাপারটা মনে হতে পারে একেবারে অর্থহীন, কিন্তু আমার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়। সর্বশ্রেষ্ঠ আনন্দের অভিজ্ঞতা আমার হয়েছে যখন এই ম্যাগাজিন প্রকাশ শুরু করি। যিনি বীজ বুনেন তিনিই তো ফল ভোগ করবেন। হ্যাঁ,
কথাটা বাইবেলে আছে এবং এটা এমন একটা দর্শন যেটা সবসময় সত্য বলে প্রমাণিত হয়েছে। আর আমার 30 বছরের জীবন অভিজ্ঞতায়ও এটা সত্য বলে প্রমাণিত হয়েছে। প্রায় 15 বছর আগে যখন ম্যাগাজিনটা শুরু করি তখন আমার উদ্দেশ্য ছিল যত বাজে আর খারাপ দলিলগুলো আছে সবগুলো থেকে লাফিয়ে উতরে যাব এবং যেগুলো আমি একেবারেই পছন্দ করি না সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিব। ভাগ্য দেবতা ওই সময় এটা শুরু করতে আমাকে বাধাও দিয়েছিল, কারণ বিগত 30 বছরের অভিজ্ঞতার সব কিছুই উপরোল্লেখিত দর্শনটাকে পূর্ণ সমর্থন করে। আপনি ততক্ষণ একজন মহান নেতা বা প্রভাবান্বিত ব্যক্তি হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আত্মনিয়ন্ত্রণের উন্নতি করতে পারবেন। যখন অন্য কাউকে আপনার ক্রোধ বাড়িয়ে দিতে সুযোগ দেবেন তখন কিন্তু আপনি নিজেই তার কাছে নিজেকে ছোট হতে বরং তার চেয়েও নিচু স্তরের হতে সুযোগটা দিলেন। আত্মনিয়ন্ত্রণ উন্নত করতে চাইলে আপনাকে অবশ্যই উদার মনের হতে হবে এবং গোল্ডেন রুলের দর্শনগুলো একটা শৃঙ্খলাবদ্ধভাবে কাজে লাগাতে হবে। যারা আপনার ক্রোধকে বাড়িয়ে দিতে সচেষ্ট তাদেরকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে অসহিষ্ণু এবং স্বার্থপরতা খুবই অসংলগ্ন ব্যাপার। যখনই আপনি এগুলোকে মনে জায়গা দিতে শুরু করবেন তখনই তারা আপনার মনে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করবে আর ভালো গুণগুলোকে মন থেকে সরিয়ে দেবে। প্রতিপক্ষের সাক্ষীকে যখন জেরা করতে যান তখন বিচক্ষণ আইনজীবী সর্বপ্রথম যে কাজটা করেন তা হলো প্রতিপক্ষের সাক্ষীকে রাগিয়ে দেন, যাতে করে সাক্ষী আত্মনিয়ন্ত্রণ করতে ভুলে যান এবং সত্য স্বীকার করে নেন। ক্রোধ হলো পাগলামির একটা স্তর। ভারসাম্য ব্যক্তি তো তিনি যিনি ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সবসময় শান্ত থাকতে পারেন এবং হিসেব নিকেশ করে পদক্ষেপ ফেলেন। সকল পরিস্থিতিতে তিনি শান্ত এবং সুচিন্তিত থাকবেন। এমন ধরনের মানুষের যতই অপ্রাপ্যতা থাকুক না কেন তিনি সফলতা অর্জন করেই ছাড়েন। সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়া শিখতে হবে। যিনি সর্বশ্রেষ্ঠ আত্মনিয়ন্ত্রণের চর্চা করেন তিনি কখনও তার প্রতিবেশীর প্রতি দুর্নাম রটাবেন না। তার স্বভাবই হবে সবসময় গড়ে তোলা, ধ্বংস করা নয়। আপনি কি একজন আত্মনিয়ন্ত্রিত মানুষ? যদি না হয়ে থাকেন তবে কেন আপনি এই শ্রেষ্ঠ গুণটি অর্জনের চেষ্টা করবেন না? আসুন আত্মনিয়ন্ত্রণের গুণ গড়ে তুলি, নিজেদেরকে সফল মানুষ হিসেবে গড়ে তুলি। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।